অপারেশন সিন্দুর নামটা দিয়েছিলেন পলিটিক্যালি এটাকে ক্যাচ করবার জন্য। তাও আমি এটা নিয়ে কোনো মন্তব্যে এখনই যাব না। হোয়াট মোদিজি হ্যাড সেড টুডে, উই আর নট অনলি shocked, but it is very saddening to hear the voice of Prime Minister just as a BJP leader, Jumla party, BJP Jumla party. Some people are saying, it is not I am saying, that hopping dupping Jagan's party who are doing garbage of lies, they loot and scoot the country. মুর্শিদাবাদের মালদার ঘটনা তো বিজেপি করেছে, দাঙ্গা লাগানোর ওস্তাদ তো বিজেপি, এবং তার ডকুমেন্টেশন চাইলে উইথ এভিডেন্স আপনাদের কাছে আমি দিয়ে দেবো। একসময় নিজেকে চালা বলে দাবি করে ঘুরে বেড়াতেন, দ্বিতীয়বার বললেন পাহারাদার, এখন আবার বলছেন সিঁদুর বেচবেন। और ऑपरेशन सिंदूर का ऑपरेशन बंगाल करेगा, इतना हिम्मत है तो काल ही इलेक्शन करके करिए, हम तैयार है। 6 एजेंसी तो उनका हाथ में है, उन्होंने करप्शन का बात किया है, पहले उनको पूछिए आपका करप्शन क्या है। अगर कुछ हुआ तो पब्लिसिटी तो हुआ है, छोटा सा एक बात, कोई युद्ध तो नहीं हुआ। आप कहते हैं कि हमारा इधर में सोशली अनस्टेबल है, हमारा इधर में सोशल सिक्योरिटी जैसा है स्टेबल सारा विश्व में नहीं है। वी आर प्राउड ऑफ दैट। बेरोजगारी का बात किया, आपका उधर में 40% बेरोजगारी बढ़ा और हमारा इधर में बिलो द पॉवर्टी लाइन 40% कमती हो गया। क्या आपका पास जानकारी नहीं है? तो आप एक काम कीजिए, एक दिन आपका इतना हिम्मत है तो एक टीवी का आसन में बैठिए, सरासरी प्रधानमंत्री का और हम का लड़ाई होगा। चालाकी ज्यादा दिन नहीं चलने वाला है, जुमलाबाजी से कभी ये लोग नहीं हटेंगे और बंगाल कभी बीजेपी का हाथ में नहीं जाएगा। गार्बेज ऑफ लाइस, इतना झूठा भ्रष्टाचार, सबसे ज्यादा भ्रष्टाचार तो आपका गवर्नमेंट का है। बीजेपी राज को देखो, आज आप एसएससी का टीचर को बात करते हैं, कौन किया है? ये हम लोगों ने किया है ना कोर्ट केस में हुआ है। कोर्ट केस कौन किया है? सीपीएम और बीजेपी किया है। आप बोलते हैं कोर्ट में नहीं जाने से कुछ फैसला नहीं होता है और इशारा ही काफी है मोदी जी, कौन क्या करते हैं और क्या कराता है। ये आप प्राइम मिनिस्टर होकर जब ये बात कहते हैं तब तो क्या बोलेगा। আমরা বলি না ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। थुप्पा रुस्तम, पर्दा का पीछा में क्या है, इसका रिप्लाई कौन देंगे? आपने खुद कहा कि कोर्ट का मामला पे इसका मतलब क्या होता है। और स्वास्थ्य साथी আপনার এইসব কিসব করেছেন, আয়ুষ্মান টায়ুষ্মান, আপনি আয়ুষ্মান হন, আয়ুষ্মান ভব, ঈশ্বর আপনাকে 175 বছর পর্যন্ত বাঁচিয়ে রাখুক, আমরা খুশি হব। কিন্তু মনে রাখবেন আমাদের এখানে স্বাস্থ্য সাথী স্কিম আছে 5 লাখ টাকা, আপনার কাছে দয়া ভিক্ষে আমি নেব না। তার কারণ আয়ুষ্মান স্কিমে স্টেট গভর্নমেন্টকেও 40% টাকা দিতে হতো। আমাদের কত হসপিটাল রয়েছে, আমাদের ট্রিটমেন্ট বেস্ট ইন ইন্ডিয়া। যারা বর্ডার পার দেয় তারা স্মাগলিং করে, আর দোষটা হয় পলিটিক্যাল লোকেদের। কয়লা কার আন্ডারে? সেন্ট্রাল। গরু কার আন্ডারে? সেন্ট্রাল। বর্ডার কার আন্ডারে? সেন্ট্রাল। ঢোকাচ্ছেন কি করে? সব তো ঢুকতে দিচ্ছেন টাকা খাইয়ে। লজ্জা করে না? নাকি ভাবেন আপনি বললেন টেলিপম্পটারে পড়ে আর সবাই আপনার কথায় সব বিশ্বাস করলো? আমরা তো লাস্ট পার্সেন্ট করব না, কারণ আপনাকে যে বিশ্বাস করবে সেই যাবে। আপনারা তো এত বছর টাইম নিয়েছেন, লজ্জা করে না মিথ্যে কথা বলতে? মিথ্যার ঝুড়ি, মিথ্যের সौदागर, मिथ्याचारी व्यवसादार। बांग्ला में क्या है, चुनाव आ रहा है, वो बहुत देर है, उसको पहले आप रहेंगे कि नहीं रहेगा वो पहले ठीक कर लीजिए। आप प्राइम मिनिस्टर होकर विदेश घूमता है और एक्टिंग प्राइम मिनिस्टर और एक को बना दिया जो मर्जी करते हैं, कोई सिस्टम नहीं मानते हैं।
ইলেকশনের আগে আপনি আসেন বাংলার মানুষকে ভুল বোঝাতে, আর মিথ্যে কথা বলতে, আর কুৎসা লটাতে, আর অপপ্রচার করতে, আর চক্রান্ত করতে, আর ষড়যন্ত্র করতে। আর আপনি কি আমাদের ভবিষ্যৎ শেখাবেন ইনফ্রাস্ট্রাকচার? বাংলায় যে ইনফ্রাস্ট্রাকচার আছে আপনাদের আছে? যত খেলা হবে সব গুজরাটে। আসল অঙ্কটা কি বলবো নাকি? ভাবছেন কি আমি খোঁজ রাখি না খেলাধুলার? সব খোঁজ রাখি। বেশি মুখ খোলাবার চেষ্টা করবেন না, মুখ খুলে দেবো। ইটস এ সেম সেম অন ইউ and same on your government and same on BJP party. Don't do any nuisance and don't do any mischievous games. আলিপুরদুয়ারে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবার পরে হেব্বি রেগে গেছেন দিদিমণি, আর তার ফলে আর মুখোশটা ধরে রাখতে পারছেন না। কিছুদিন আগে কি গল্প দিতেন? কিছুদিন আগে গল্প দিতেন যে এই বিজেপির নরেন্দ্র মোদী খুব ভালো, নরেন্দ্র মোদীকে নিয়ে তার বিশেষ কিছু বলার নেই। কিন্তু এই নরেন্দ্র মোদীর একজন ডেপুটি আছেন, তাকে নিয়ে তার অনেক রকম প্রশ্ন আছে। তিনি সবটা খারাপ করে দিচ্ছেন। নরেন্দ্র মোদী খুব খারাপ লোক নয়, আসলে সেই অন্য লোকটার নাম হচ্ছে অমিত শাহ। সেই অমিত শাহ এমন কিছু কাজ করছেন যেটা ফেডারেল স্ট্রাকচারের পক্ষে ক্ষতিকারক, এরকম একটা বলতেন। আর এই কথাগুলো যখনই বলা হতো তখনই এই রাজ্যে তার যে বি টিম এবং সি টিম আছে না, তারা ময়দানে নেমে পড়তো। দেখেছো, এই হচ্ছে বিজেমূল। বিজেপির একটা অংশ বাজে, একটা অংশ ভালো, এই যে বলা হচ্ছে সবার সঙ্গেই তো আরএসএস এর যোগ থাকে। কিন্তু এই কথাগুলো বলে দেওয়া হচ্ছে, তার মানে আসলে ওইখান থেকে বলা হচ্ছে ছায়াযুদ্ধটা চালাতে হবে, তো একজন কাউকে অ্যাটাক করতে হবে, ওই জন্য অ্যাটাকের জন্য বেছে নেওয়া হচ্ছে। কিন্তু বাকি অংশটাকে খুব ভালো বলে দেওয়া হচ্ছে। নরেন্দ্র মোদী ভালো, এই মানুষের মধ্যে কনফিউশন ক্রিয়েট করা হতো। আর আজকে কি বললেন? আজকে বললেন নরেন্দ্র মোদী ইউ আর সেম, লজ্জা, তুমি লজ্জা। এবং দীর্ঘ প্রায় 40 মিনিট ধরে একটা সাংবাদিক বৈঠক করলেন, এবং পুরোটাই যে সাজানো সাংবাদিক বৈঠক সেটা বোঝাই গেল। কেননা সাংবাদিক বৈঠকের প্রথমেই তিনি এই যে ঝড় বৃষ্টি আসছে, সেখানে কি হচ্ছে না হচ্ছে এই নিয়ে হার্ডলি 1.5 থেকে 15 মিনিট, 2 মিনিটও হয়নি, তিনি কথা বললেন। আর বলার পরই সাংবাদিকরা, মানে ওই যারা অনুপ্রাণিত সাংবাদিক, অনুপ্রাণিত না হলে তো ওই নবান্নের সভাঘরে আবার ঢোকার কারোর পারমিশন থাকে না, কেউ একটা দুটো কঠিন প্রশ্ন করে ফেললেই ব্যাস সাথে সাথে ছাঁটাই হয়ে যায় সেই সংবাদ মাধ্যমে। ফলে সেরকম অনুপ্রাণিত সাংবাদিকরা প্রশ্ন করলেন, এবং সেই সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে প্রায় 40 মিনিট তিনি ব্যয় করলেন। তার থেকে একটা খণ্ড অংশ আপনাদের দেখালাম, এবং সেখানে কিভাবে ছত্রে ছত্রে তার রাগটা প্রতিফলিত হচ্ছিল সেটা দেখলেন। আসলে আর নার্ভটা ধরে রাখতে পারছেন না, কেননা নরেন্দ্র মোদী ঘিরে ফেলেছেন। যে 5টা ইস্যু তিনি দেখিয়ে দিয়েছেন, সেই 5টা ইস্যুতে সত্যিই যদি বিজেপি এবার ঝড় তুলতে শুরু করে, এবং ঝড় তুলবেই, বাংলার মানুষ তৈরি হয়ে আছে, বিজেপি এখানে বুঝে গেছে, শুধুমাত্র কোনো রকম কোনো রেয়াত না করে যদি প্রপার রাজনৈতিক লড়াইটা করা যায়, 2026-এ এই রাজ্যে পরিবর্তন হবেই। এবং সেটা শুভ সূচনা আজকেই প্রধানমন্ত্রী করে গেলেন। আর সেই জায়গা থেকে একটার পর একটা পাল্টা আক্রমণ করতে গেলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। আর করতে গিয়ে কি হলো? আলটিমেটলি নিজেই কিন্তু লেজে গোবরে হয়ে গেলেন। কেন? নাম্বার 1, তিনি বলছেন, মানে অনেক পয়েন্ট বলেছেন, আমি তার মধ্যে বাছাই বাছাই করা 5-6টা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি। যে মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে নরেন্দ্র মোদী কথা বলছেন, মুর্শিদাবাদের দাঙ্গা করেছে বিজেপি। যদি ডকুমেন্টস চায়, সেই ডকুমেন্টস চাইলে সাংবাদিকদের তিনি সেই ডকুমেন্টস, তথ্য প্রমাণ সব দিয়ে দেবেন। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে যদি বিজেপি করুক আর যেই করুক, যদি আপনার হাতে ডকুমেন্টস থাকে, আপনার হাতে প্রমাণ থাকে, সাংবাদিকদের হাতে দিতে হবে কেন? আপনি এতদিন সামনে আনেননি কেন? কোথাও গিয়ে কি ওই ব্ল্যাকমেলিং এর খেলা খেলছেন? যে বিজেপি আমাকে কিছু বলো না, আমাকে বললে তাহলে তোমাদের জিনিসগুলো বার করে নেবো। আরে ভাই, যে দাঙ্গা করেছে সে দাঙ্গা করেছে, মানে মুর্শিদাবাদে যে দাঙ্গা হয়েছে এটা স্বীকার করে নিচ্ছেন তো? তাহলে কে দাঙ্গা করেছে? রাজধর্ম পালন করার কথা আপনার, সংবিধানকে সাক্ষী রেখে আপনি শপথ নিয়েছিলেন, বার করুন সেই দাঙ্গাবাজদের নাম, গোটা বাংলা চিনুক ক্ষমতা থাকলে। আর যে ওই তদন্ত করছে, সেই তদন্তকারী সংস্থাই তো বলে দিচ্ছে আপনার দলের সব হোতা, তাদের নাম রয়েছে, কাউন্সিলর, এমএলএ, তারা দাঙ্গা লাগিয়ে দিয়ে, তারা একটার পর মারপিটটা লাগিয়ে দিয়ে, বিশেষ ধর্মকে বেছে বেছে মারার প্ল্যানটা করে দিয়ে তারা সেখান থেকে কেটে পড়েছিল, যাতে সেটা আরো বেশি করে করে। বিজেপি দাঙ্গা করেছে? বিজেপি যদি সত্যিই দাঙ্গা করতো, এমনি হাতে পেয়ে ছেড়ে দিতেন? এতগুলো বিজেপি নেতা বাইরে ঘুরে বেড়াচ্ছে, আপনি তাদেরকে ছাড়তেন? কোথায় কোথায় তো শুভেন্দু অধিকারীর বেডরুম অব্দি আপনার পুলিশ চলে যায়। আপনার বিরুদ্ধে একটা কথা বললে আমাদের বাড়িতে পুলিশ চলে আসে, আর বিজেপি। সুতরাং এই জায়গায় বিজেপির ঘাড়ে দোষ চাপাতে গেলেও তার কোনো প্রমাণ আপনি দেখাতে পাচ্ছেন না। আপনার বিশ্বাসযোগ্যতা বাংলা এবং বাঙালির কাছে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। 2, বললেন আমাদের এখানে যা সুরক্ষা,
সারা বিশ্বে কোথাও নেই। এই কথাটা আপনি একদম সত্যি কথা বলেছেন। এরকম সুরক্ষা সত্যি সারা বিশ্বে কোথাও নেই। এত জঘন্য সুরক্ষা ব্যবস্থা সারা পৃথিবীর কোথাও কিচ্ছু নেই, যেখানে যে খুশি এসে তাণ্ডব করতে পারে। যে খুশি মানে যে আপনার দলটা করে আর কি, যারা এই উন্নয়ন বাহিনীর সদস্য, তারা এসে যা খুশি তাই করতে পারে। আর পুলিশ টেবিলের তলায় লুকোয়, শাটার নামিয়ে দিয়ে লুকিয়ে থাকে। আর যত বিপ্লব হচ্ছে পুলিশের বিরোধীদের ঘরে এসে, তাদের ঘরে ভাঙ চুর তুলে নিয়ে যাওয়া সবকিছু হয়। আর সেই পুলিশকে যখন হাইকোর্টে টেনে নিয়ে যাওয়া হয়, ঠাস 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 করে আইনের থাপ্পড় শুধু তাদের গালে পড়ে। এই পুলিশকে তোলাবাজ হিসেবে রাস্তায় দেখা যায়। পুলিশি সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছেন। সেখানে সিভিক ভলেন্টিয়ার চলে এবং সিভিক ভলেন্টিয়ারদের কাজ হচ্ছে রাস্তা থেকে তোলা তোলা। এই অভিযোগ বিরোধীরা করে থাকে, তার কোনো কাউন্টার আপনি করতে পারেন না। সুতরাং এরকম সুরক্ষা ব্যবস্থা সারা বিশ্বে আর কোথায় আছে? সেই জন্য এই সিভিক ভলেন্টিয়ার, তার হাতে ধর্ষিতা হয়ে খুন হতে হয় তার নিজের হসপিটালে এক ডাক্তারকে। সেই জন্য এই রকম সিভিক ভলেন্টিয়ার, যার জন্য একজন বাচ্চা ছেলে চুরির অপবাদ দিয়ে তার জেল হয়ে যায়, তার মৃত্যু হয়ে যায়, এই ঘটনা ঘটে এখানে। সত্যি এরকম সুরক্ষা ব্যবস্থা তো নজিরবিহীন, সারা বিশ্বে নেই। আপনি ঠিক কথা বলেছেন। আর সেই সুরক্ষা ব্যবস্থার জন্যই বাংলা এবং বাঙালি 26 আপনাকে যোগ্য জবাবটা দেবে। বলছে এসএসসি করাপশন আমরা করেছি না, কোর্টে কেস হয়েছে। মানে আসলে বলতে চাইছেন এই যে চাকরি চলে গেছে সেই চাকরিটা আমরা নিইনি, কিন্তু করাপশনটা কে করেছে? করাপশনটা তো করেছে আপনার দলের নেতা মন্ত্রীরা। আপনার পাশের চেয়ারে যে বসে থাকতো পার্থ চ্যাটার্জিটা কে? কোন দলের নেতা? এখন না হয় বলছেন পার্থ চ্যাটার্জির সঙ্গে কোনো সম্পর্ক নেই। আপনার পাশে চেয়ারে বসে কোটি কোটি টাকা ঝেড়ে দিল, আপনি কিছু জানতেন না? যদি যা জানেন আপনি অপদার্থ, ব্যর্থ, এই মুহূর্তে রিজাইন করুন। আপনার একটা সেকেন্ড গদিতে থাকার কোনো অধিকার নেই। অবশ্যই এইসব নীতি নৈতিকতা আপনি বিশ্বাস করেন না। আপনি শুধু ক্ষমতায় বিশ্বাস করেন এবং সেই ক্ষমতার অপব্যবহারে বিশ্বাস করেন। এই অভিযোগ বিরোধীরা আপনার বিরুদ্ধে তোলে। আপনি তো আপনার পাশের চেয়ারে বসে চোরটাকে ধরতে পারছেন না, আর বড় বড় কথা বলছেন। বলছে এর পিছনে সিপিএম বিজেপি আছে, আপনার দল করাপশন করে যাবে, দু হাতে টাকা লুট করবে, বাংলার ভবিষ্যৎ অন্ধকার করবে। আর যারা গণতন্ত্রপ্রেমী মানুষ, সিপিএম না বিজেপি আমার জানার দরকার নেই, তারা চুপ করে মুখে সেলোটিপ লাগিয়ে বসে থাকবে। মগের মুল্লুক পেয়েছেন, এইভাবে সারা জীবন চালাবেন আর বিজেপি আপনাকে ছেড়ে দেবে, বিরোধীরা আপনাকে ছেড়ে দেবে, কোনো গণতন্ত্র প্রেমী মানুষ আপনাকে ছেড়ে দেবে? আসলে উত্তেজনাটা রাখতে পারছেন না আপনি। আবার একটা অভিযোগ আপনি করে দিলেন যে এইসব কোর্ট ফোর্ট নাকি আপনি খুব সম্মান দেন আর মোদি পিছন থেকে চালাচ্ছেন। আমি এই বিষয় নিয়ে বিশেষ কিছু বলবো না, কিন্তু যে ইঙ্গিতটা দিলেন বিজেপি বা বিজেপি, তো এটার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে বড়সড় এবার কেস করা উচিত, প্রমাণ করা উচিত। আদালত অবমাননা করে একবার কন্টেম্প্ট অফ কোর্ট খেয়েছেন, আপনার প্রশাসন রোজ খাচ্ছে কন্টেম্প্ট অফ কোর্ট। তো সেই জায়গা থেকে এত বড় কথা বলে দিলেন যে কোর্ট নাকি স্বাধীনভাবে চলতে পারে না। নরেন্দ্র মোদী পর্দার পিছনে কি আছে? আচ্ছা ঠিক আছে, দেখা যাক বিজেপি কি করে এটা নিয়ে। বললেন আমাদের ট্রিটমেন্ট বেস্ট ইন ইন্ডিয়া। একদম ঠিক বলেছেন, বেস্ট ইন ইন্ডিয়া আপনাদের ট্রিটমেন্ট। সেই জন্য হাওড়া স্টেশনে একবার সন্ধ্যেবেলায় চলে যাবেন তো। প্রত্যেক দিন যে ট্রেনগুলো চেন্নাই, ব্যাঙ্গালোর, দক্ষিণ ভারতে যায়, মহারাষ্ট্রে যায়, সেই ট্রেনগুলোর দিকে একবার একবার খবর নিয়ে দেখবেন তো। ভর্তি, গিজ গিজ, টিকিট পাওয়া যায় না। 2 মাস আগে টিকিটের বুকিং তো, যেদিনকে বুকিং হয় উইন্ডো খোলার 15 মিনিট বাদে একবার বুকিং করতে যান, দেখবেন পাবেন না। তৎকালে যে কাউন্টারগুলো আছে সেখানে মারপিটগুলো একবার দেখে নেবেন। আপনার ট্রিটমেন্ট ব্যবস্থা যদি এত বেস্ট হতো, আপনার ওই সাদের ভাইপোকে অপারেশন করতে, চোখের সামান্য অপারেশন করতে আমেরিকায় পাঠাতে হতো না। বোঝা গেছে কিরকম বেস্ট ট্রিটমেন্ট আছে। আর সেই বেস্ট ট্রিটমেন্টের জন্যই বেস্ট ট্রিটমেন্টটা আপনিও পেয়ে যাবেন 2026-এ। বাংলার মানুষ সেটাই বলছে, নরেন্দ্র মোদী আজকে সেটাই ধরিয়ে দিয়ে গেছেন। আবার আজকেও বিএসএফ এর দিকে আঙুল তুললেন। বিএসএফই নাকি স্মাগলিং করে, টাকা খাইয়ে ঢুকতে দিচ্ছে। সেই পুরনো কনস্পিরেসি থিওরি, সেই এক জিনিস। যদি এত কিছু প্রমাণ আছে সামনে নিয়ে আসছেন না কেন? মুখে বড় বড় কথা বলছেন কেন? অবশ্য এখানে আমি দোষটা বিজেপিরই দেখব। এই কথাগুলো বলে নরেন্দ্র মোদী পিছন থেকে কোর্ট চালান, বিএসএফ এখানে ঘুষ খায়, বিএসএফ ঘুষ খেয়ে এখানে সমস্ত স্মাগলিং করছে। এই কথা বলার পর ওনাকে ছেড়ে রেখে দিয়েছেন কেন? এই যারা বলেন যে সেটিং থিওরি আছে না, এই কথাগুলোর জন্যই বলেন। বিজেপির এইগুলো নিয়ে ইমিডিয়েটলি মামলা করা উচিত এবং এনার বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত। যতক্ষণ না নেবে ততক্ষণ কিন্তু এই কথা শুনতে হবে। এবং সত্যিই যারা এই কথাগুলো বলেন, এত কিছুর পরও বিজেপি এগুলো নিয়ে কিছু না করার জন্য, তারা ঠিকই বলেন। বলছেন বাংলায় যা ইনফ্রাস্ট্রাকচার আছে তা আপনাদের আছে। হ্যাঁ ঠিক বলেছেন, কাটমানি আর তোলাবাজির ইনফ্রাস্ট্রাকচার আছে। কোথায় একটা বড় শিল্প হয়েছে আপনি আসার পর দেখান তো। ওই একটা ক্রিকেটার ছিল না, প্রাক্তন ক্রিকেটার, এখন সবাই ধান্দাবাজ বলে, স্পেনে গিয়ে তাকে শিল্পপতি হিসেবে ধরে পেরেছিলেন। শালবনি, গড়বেতা, কত জায়গায় তো ঘুরলো, 6 মাসের মধ্যে ইস্পাত কারখানা করে ফেললো। কোথায় সেটা আজ অব্দি তো দেখতে পেলাম না। টাটারা যাওয়ার পর পশ্চিমবঙ্গে কোথায় একটা বড় শিল্প হয়েছে? এই ঢাকঢোল পিটিয়ে
মৌ চুক্তি স্বাক্ষর করেন, আপনার নামই মৌ দিদি হয়ে গেছে, তো সেই মৌ চুক্তিগুলো মৌমাছি হয়ে কোথায় উড়ে গেছে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে না কেন? আপনার মুখের কথাই তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট শিল্প পশ্চিমবঙ্গে হয়ে গেছে। তাহলে পশ্চিমবঙ্গ থেকে এত দলে দলে লোককে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যেতে হয় কেন? আবার আবার তারা যখন ফেরত আসে তখন আপনিই তাদেরকে করোনা এক্সপ্রেস নাম দিয়ে দেন। কেন এই জায়গা হয় কেন? আসলে নিজের জালে নিজে জড়িয়ে যাচ্ছেন। এবং লাস্টে আর একটা কথা তিনি বললেন, মানে বারবারই সেই কথাটা বলছিলেন যে আমার মুখ খোলাবেন না, কিন্তু বলবো নাকি। সত্যি আপনার মুখটা এবার আপনার খোলা উচিত। যদি কিছু থাকে আপনার হাতে, আপনি প্রমাণ করুন, আপনার হাতে আছে সেই তথ্য প্রমাণ। আপনি মুখটা খুলুন, বাংলা বাঙালি জানতে চায়। আর এই মুখটা খুলতে পারছেন না, তার মানে আপনার কাছে লবডঙ্কা আছে। আর যদি থেকেও আপনি চুপ করে থাকেন, তাহলে ওই পার্থ চ্যাটার্জি কেস। জেনেও চুপ করে আছেন নাকি? আপনার পাশে বসে চুরি করে যাচ্ছে, বান্ধবীর ফ্ল্যাটে কোটি কোটি টাকার পাহাড় করে দিচ্ছে, আপনার পুলিশ প্রশাসন গোয়েন্দা বিভাগ, আপনি নিজে কেউ কিচ্ছু জানতে পারছে না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আসছে এবং সেইখানে আপনার দলের নেতারা হুমকি দিচ্ছে যে পার্থ চ্যাটার্জি যদি কিছু হয়ে যায় এই কেন্দ্রীয় সংস্থাকে ছাড়বো না। আর তারপর কোমরে দড়ি পরিয়ে যখন নিয়ে যাচ্ছে হিরির করে চোরটাকে টানতে টানতে, তখন চুপ করে বসে আছে না, তার কয়েকদিন বাদে বলছেন এই লোকটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, জিরো টলারেন্স উইথ করাপশন। তো সেই রকম ব্যাপার নাকি? বলবো নাকি আমাদেরও আছে তোমাদেরও আছে, তোমরা তোমাদেরগুলো ফাঁস করে দেবো, আমাদেরগুলো ঘাঁটাতে এসো না, এরকম কিছু হুমকি দিচ্ছেন? যাই হয়ে যাক, বাংলা কিন্তু এই জিনিস দেখতে চায় না। বাংলা একটা জিনিসই দেখতে চায়, দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন। সেটা দিতে আপনি ব্যর্থ হয়েছেন এবং সেই জায়গা থেকে আপনাকে পরিবর্তন করার দরকার আছে এবং সেই দরকারের জায়গাটা ধরিয়ে দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং যে ঝড়টা আজকে তুলে দিয়েছেন, আজকে আর আপনি মুখোশটা ধরে রাখতে পারছেন না। সেই জন্য আর বলতে পারছেন না নরেন্দ্র মোদী ভালো, অমিত শাহ খারাপ। আজকে বলতে হচ্ছে নরেন্দ্র মোদী সেম সেম সেম। আর এই কথা বলে আলটিমেটলি বাংলার মানুষ বুঝে গেছে গেম ইজ অন। 2026-এ খেলা হবে এবং সেই খেলায় ভয়ঙ্করভাবে পর্যদস্ত হবেন। কেননা যে 5টা মারাত্মক কথা আজকে প্রধানমন্ত্রী বলে গেছেন, সেই 5টা কথায় বাঙালির বাংলার মনের কথা। কি বলবেন? সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো পাল্টা অ্যাটাকিংয়ে গেলেন, কনফিডেন্স থেকে সেগুলো বললেন, নাকি নরেন্দ্র মোদী আজকে যে জায়গাটা ধরিয়ে দিয়েছেন সেই জায়গা থেকে পুরোপুরি ঘাবড়ে গেছেন এবং বুঝে গেছেন যে খেলাটা শেষ, আর রক্ষা করতে পারবেন না রাজনৈতিকভাবে তার দলকে, তাকে নিজেকে? সেই জন্যই এত আতঙ্ক চেপে ধরেছে এবং আজকে নরেন্দ্র মোদীকেও যা নয় তাই বলে এইভাবে আক্রমণ করতে হচ্ছে। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।